আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের আওলাদ স্যার। আজকে আমরা উচ্চতর ক্লাস করব। তোমরা জানো মুখের মোতাবেক আজকে উচ্চতর ক্লাস হওয়ার কথা এই সময়ে। তো যারা এখনো পর্যন্ত লাইভে আসতে পারোনি বা আসোনি, তারা আমি আশা করবো তারা দ্রুতই কি লাইভ আমার সাথে লাইভ ক্লাসে যোগ দেবে। ঠিক আছে? আমরা অনেক কষ্ট করে আমাদের শিক্ষকরা লাইভ ক্লাসগুলো, ভিডিও ক্লাসগুলো, অনলাইন ক্লাসগুলো করান, কিন্তু আমরা যেটা দেখি তোমাদের উপস্থিতি মানে আশাব্যঞ্জক নয়, অনেকটা হতাশাব্যঞ্জক। তো আমি এই মুহূর্তে এইখানে এটাই আশা করব, যারা লাইভ ক্লাসে এখন যোগ দাওনি তারা অনতি বিলম্বে লাইভ ক্লাসে যোগদান করবে। আজকে আমি তোমাদের চতুর্গণিত একটু জ্যামিতির উপাদ্য নিয়ে আজকে আলোচনা করবো, যেহেতু আমরা বিগত ক্লাসগুলোতে বীজগণিত অংশ নিয়ে আলোচনা করেছি। আমাদের জ্যামিতি অল্প কিছু বাকি রয়ে গেছে। আমরা জ্যামিতি একটু আলোচনা করব, যেহেতু আমি আগে ক্লাসগুলোতে বীজগণিত আলোচনা করেছি। আজকে আমি উপপাদ্য 3 আলোচনা করবো, অধ্যায় 3-এর উপপাদ্য 3 আলোচনা করব। ঠিক আছে? এখন অধ্যায় 3 আলোচনা করতে হলে আসলে বেশ কিছু প্রাসঙ্গিক বিষয় তোমাদের জানতে হবে উপপাদ্যটা আলোচনা করার আগেই। প্রথমে যেটা জানতে হবে একদম সহজ একটা বিষয়, যেটা তোমরা ছোট ক্লাসে নিচের ক্লাসে পড়াচ্ছ, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, স্থূলকোণী ত্রিভুজের ব্যাপারটা। হ্যাঁ, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা কেউ বলতে পারবা যে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? আমি ক্লাসে বা বিভিন্ন সময় স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা জিজ্ঞাসা করলে অনেকেই মানে ভুল করে ফেলে, ভুল বলে ফেলে। ঠিক আছে? এটা কিন্তু ঠিক না। এগুলো তোমরা এই নিচে ক্লাসে পড়াচ্ছ স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে বা বলে, হ্যাঁ, বা স্থূলকোণী ত্রিভুজ কি আমি একটু আজকে বলতেছি। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হয় কি স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হয় কি স্থূলকোণী ত্রিভুজ। এখন প্রশ্ন আসে আবার স্থূলকোণ কি? ঠিক আছে, যে কোণের পরিমাণ 1 সমকোণ অথবা 90 ডিগ্রি চেয়ে বড় তাকে বলি আমরা কি স্থূলকোণ। যেমন মনে করো একটা কোণ আমি আঁকলাম, হ্যাঁ, পি কিউ আর একটা কোণ। এই কোণটা দেখো, এই কোণটার পরিমাণ কিন্তু কি 90 ডিগ্রি বা কি 1 সমকোণ অপেক্ষা বড়। 90 ডিগ্রি বা কি 1 সমকোণ অপেক্ষা বড়। এই ধরনের এই কোণকে আমরা স্থূলকোণ বলবো। স্থূলকোণ বাংলায় আমরা স্থূলকোণ বলি, আর ইংরেজিতে বলি অবটিউজ অ্যাঙ্গেল। ঠিক আছে? আশা করি সবাই খেয়াল করতেছো, বিষয়টা বুঝতে পারতেছো। তাহলে যে ত্রিভুজের একটা কোণ কি হবে স্থূলকোণ হবে, তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। ঠিক আছে? একটা কোণ স্থূলকোণ থাকবে আর বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ হবে। তো এটা একটা স্থূলকোণ। ঠিক আছে? এখন আমরা যদি এই যে পি আর আর অর্থাৎ আর আর পি যদি যোগ করে দিই, তাহলে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেছে। এটা কি? এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। যার পি কিউ আর কোণটা হলো কি স্থূলকোণ। হ্যাঁ, পি কিউ আর কোণটা হলো কি স্থূলকোণ। তাহলে আমরা যেটা মাথায় রাখবো, যে ত্রিভুজে একটা কোণ স্থূলকোণ থাকবে তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। তাহলে আমরা স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞাটা বা ব্যাপারটা আমরা বুঝে নিলাম, কারণ এই ত্রিভুজের এই উপাদ্যটার সাথে স্থূলকোণী ত্রিভুজের একটা ব্যাপার স্যাপার পুরোপুরি জড়িত। সহজ কথা বলতে গেলে আরো, এই ত্রিভুজটা এই উপাদ্যটা স্থূলকোণী ত্রিভুজের পর প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে স্থূলকোণী ত্রিভুজটা আমরা বুঝে নিলাম। এবার আসি আমরা একটু লম্ব বিক্ষেপ কাকে বলে, লম্ব বিক্ষেপ বিষয়টা। হ্যাঁ, লম্ব বিক্ষেপ বিষয়টা কি সেটা একটু বুঝে নেই। লম্ব বিক্ষেপ প্রজেকশন বলা হয় বা অর্থোগোনাল প্রজেকশন। হ্যাঁ, মনে করো যে এই যে পি কিউ একটা কি রেখাংশ। হ্যাঁ, আমাদের একটা রেখাংশ দেয়া হইল যাদের দৈর্ঘ্য হলো কি দুঃখিত শিক্ষার্থীরা, একটু মোবাইল নেটওয়ার্ক বলতে কারণে লাইভ একটু করে কি দেখা যায়নি বা দেখা যাচ্ছিল না। যাই হোক, যেটা বলছিলাম, এই যে এম এন সরলরেখার উপর যদি আমরা পিকিউ রেখাংশের লম্ব বিক্ষেপ জানতে চাই বা লম্ব বিক্ষেপের পরিমাণ জানতে চাই, সেটা কত হবে বা কিরকম হবে বা কিভাবে নির্ণয় করবো আমরা। হ্যাঁ, বিষয়টা খুবই জরুরি। লম্ব বিক্ষেপ বিষয়টা আমাদের যেহেতু কাজে লাগবে বা লাগে এখানে,
তাহলে খেয়াল করো এম এন রেখার উপর যদি আমরা পিকিউ রেখাংশের যদি লম্ব বিক্ষেপ জানতে চাই তাহলে সেটা কিভাবে বের করব? বিষয়টা হলো এরকম, পি রেখাংশ হতে পিকিউ রেখাংশের পি বিন্দু হতে আমরা এখানে একটা কি আঁকবো, লম্ব আঁকবো। এই যে একটা লম্ব আঁকলাম, এটার নাম দিলাম, মনে করো যে এ নাম দিলাম, ঠিক আছে। আবার কিউ বিন্দু হতে এম এন রেখাংশের উপর আরেকটি লম্ব আঁকবো, আঁকলাম, ঠিক আছে। তাহলে পি কিউ রেখাংশের পি বিন্দুতে একটা লম্ব আঁকলাম পি এ, এবং কিউ বিন্দু হতে আরেকটা লম্ব আঁকলাম কিউ বি, ঠিক আছে। তাহলে এটা একটা লম্ব। এখন এ বি, এই যে এ বি দেখতে পাচ্ছ, এ বি রেখাংশটা একটুক, এই একটুকটা এ বি অংশটা বা এ বি রেখাংশটা পি কিউ রেখাংশের একটা কি লম্ব বিক্ষেপ এম এন রেখার উপর পি কিউ রেখাংশের লম্ব বিক্ষেপ হলো এ বি, ঠিক আছে। যেহেতু এটা লম্ব একে নির্ণয় করা হয়, সেহেতু এর নাম দেওয়া হয়েছে লম্ব বিক্ষেপ। লম্ব একে সবসময় আমাদেরকে যেটা বলবে, যদি বলা হয় একটা রেখাংশের লম্ব বিক্ষেপ বের করতে বললে ওই রেখাংশের দুইটা বিন্দু হতে, যেমন আমরা পি বিন্দু থেকে এখানে লম্ব আঁকছি পি এ, এবং কিউ বিন্দু হতে একটা লম্ব আঁকছি কিউ বি। তাহলে আমাদের এখন আমরা লম্ব একে এই যে একটু অংশ পাইছি, এর থেকে বি পর্যন্ত, এটা হলো কি একটা এই যে সরল রেখাংশ, যেটা পিকিউ এর বা পিকিউ রেখাংশের এম এন এর উপর একটা কি লম্ব বিক্ষেপ, ঠিক আছে। এটা একবার বুঝলাম। এখন যদি এরকম থাকে, মনে করো আরেকটা বলা হইলো, আমাদেরকে বলা হলো যে এখানে এই রেখাটার উপর এম এন সরল রেখার উপর আরেকটা রেখা আছে, হ্যাঁ, এটা ধরলাম আমি এক্স ওয়াই একটা রেখা আছে। আমাদেরকে বললো যে এম এন রেখার উপর বা এম এন সরল রেখার উপর এক্স ওয়াই রেখাংশের লম্ব বিক্ষেপ আঁকো বা নির্ণয় করো, ঠিক আছে। এম এন রেখার উপর এক্স ওয়াই সরল রেখার লম্ব বিক্ষেপ আঁকো। সেটা কিভাবে নির্ণয় করবো আমরা? হ্যাঁ, খেয়াল করছে এরকম একটা রেখাংশ আছে এম এন এর উপর, তাহলে আমাদের বলা হলো যে কি এম এন এর উপর এক্স ওয়াই রেখাংশের লম্ব বিক্ষেপ নির্ণয় করো। সেটা আমরা কিভাবে বের করবো? এই যে এখানে যোগ করে দিব, এখানে একটা লম্ব আঁকবো, এখানে কি আঁকবো, এই ওয়াই বিন্দুটা এম এন রেখাংশের উপর অবস্থিত আছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, ঠিক আছে। আশা করি খেয়াল করতেছো বিষয়টা। ওয়াই বিন্দুটা এম এন সরল রেখার উপর আছে, কিন্তু এক্স বিন্দুটা যেহেতু নাই, আমাদের কি করতে হবে, এক্স বিন্দু হতে এম এন রেখার উপর একটা লম্ব আঁকতে হবে, এরকম একটা লম্ব আঁকতে হবে, ঠিক আছে। মনে করি এটার নাম দিলাম আমি এক্স। তাহলে এক্স ওয়াই রেখাংশের এম এন রেখার উপর এক্স ওয়াই রেখাংশের লম্ব বিক্ষেপ হলো ওয়াই এস, ঠিক আছে। তোমরা সব ক্ষেত্রে দেখতেছো যে আমরা লম্ব বিক্ষেপটা কিভাবে আঁকি, লম্ব এঁকে কি একটা হয়, লম্ব আঁকতে হয়। যেমন আমরা যখন পি কিউ রেখাংশের লম্ব বিক্ষেপ আঁকছিলাম, কিউ বিন্দুতে একটা লম্ব আঁকছি, পি বিন্দুতে একটা লম্ব আঁকছি, তাহলে আমরা এ বি রেখাংশ পেয়েছি। এ বি রেখাংশটা পি কিউ রেখার লম্ব বিক্ষেপ, কার উপর, এম এন সরল রেখার উপর। একইভাবে ওয়াই এক্স বা এক্স ওয়াই সরল রেখাংশের এম এন রেখার উপর লম্ব বিক্ষেপ হলো ওয়াই এস। হ্যাঁ, যেহেতু ওয়াই বিন্দুটা এখানে আছে, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, এক্স তো একটা লম্ব আঁকছি, এক্স এস, তাহলে ওয়াই এসটা হলো কি একটা লম্ব বিক্ষেপ হয়ে গেল আমাদের এম এন রেখাংশের উপর। আশা করি লম্ব বিক্ষেপ বিষয়টা বুঝতে পারছো। এটা আমরা এদিক থেকে পরের ইয়াতে চলে যাই। এবার আসি একটু বর্গক্ষেত্রের বিষয়টা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মনে করো যে এ বি একটা রেখাংশ। এখন এটা দিয়ে যদি আমরা কি আঁকি, বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? এ বি যদি একটা রেখাংশ হয়, হ্যাঁ, তাহলে এই দৈর্ঘ্যকে বাহু ধরে যদি বর্গক্ষেত্র আঁকি, এরকম যদি বর্গক্ষেত্র আঁকি, হ্যাঁ, মনে করো সি ডি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হইতে পারে? আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। তাহলে যদি আমরা এ বি বাহু ধরি, এ বি কি হবে, হোল স্কয়ার, যেটাকে আমরা কি লিখি, তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো যে এ বি হোল স্কয়ার কি লেখা হয়, এ বি স্কয়ার লেখা হয়, ঠিক আছে।
এবি হোল স্কয়ারকে এবি স্কয়ার লেখা হয়। যেমন কি পিকিউ হোল স্কয়ারকে আমরা কি লিখবো, পিকিউ স্কয়ার লিখবো। এটা একটা রিকার্সিভ কথা। হ্যাঁ, আবার কেউ কেউ যদি এরকম লিখে তাহলে এটা ভুল হয়ে যাবে যে পি এখানে যেহেতু হোল স্কয়ার আছে পি স্কয়ার কিউ স্কয়ার লিখবো না, এটা লেখা যাবে না। এটা লেখা যাবে যে বীজগণিতে, আমরা এটা বীজগণিতে লিখতে পারবো। কিন্তু এখানে জ্যামিতিতে যখন আমরা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো নিয়ে কাজ করবো, তখন পিকিউ হোল স্কয়ার সমান কি হবে, পিকিউ স্কয়ার। এবি হোল স্কয়ার সমান এবি স্কয়ার হবে। তাহলে এবি যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হয়, বা এবি কে যদি বাহু ধরে কোনো বর্গক্ষেত্র আঁকা হয়, এবি কে বাহু ধরে যদি কোনো বর্গক্ষেত্র আঁকা হয়, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে এবি স্কয়ার। সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে কি, এবি স্কয়ার। তাহলে একটু হয়ে গেল। এরপরে আমরা যেটা করবো, এখন বর্গক্ষেত্রের ব্যাপারটা আমরা জেনে গেছি। এখন একটা আমরা আমাদের উপাদ্যটার সাথে যেহেতু স্থূলকোণের ব্যাপার স্যাপার জড়িত আছে, স্থূলকোণের ব্যাপার স্যাপার জড়িত আছে, আমরা প্রথমে একটা স্থূলকোণ আঁকি। খেয়াল করে একটা স্থূলকোণ, আমি একটা স্থূলকোণ আঁকছি। এই যে একটা স্থূলকোণ, কারণ এই কোণটা কি 90 ডিগ্রির চেয়ে বড় বা 100 কোণ অপেক্ষা বড়, সেই জন্য এই কোণটাকে আমরা কি বলবো, স্থূলকোণ বলবো। ঠিক আছে, তাহলে কোণটার নাম দিই আমি ACD, ACB, ACB নাম দিলাম। ঠিক আছে, এখন এটা একটা স্থূলকোণ। এখন যদি আমরা একে স্থূলকোণ ত্রিভুজ বানাতে চাই, তাহলে A আর B যোগ করতে হবে। A আর B কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে A আর B যোগ করে দেই। A আর B যোগ করে দিলাম। ঠিক আছে, এখন এই যে ত্রিভুজ ABC একটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেছে। ত্রিভুজ ABC একটা কি হয়ে গেছে, স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা উপাদ্যটার দিকে যেতে পারি। তোমাদের সামনে যদি বই থাকে তোমরা একটু বই দেখো, কারণ উপাদ্যটার স্টেটমেন্টটা অনেক বড়। উপাদ্যটার স্টেটমেন্টটা বা বিবৃতিটা অনেক বড়। আমি শুধু এটা বলে লিখিনি, বলে লিখলে প্রায় অর্ধেকের চেয়ে বেশি বোর্ড চলে যেত। একটু বড়, অনেকে এটার স্টেটমেন্ট বড় দেখে অনেকে ভয় পায়, সেজন্য এই উপাদ্যটা শিখতে চায় না। কিন্তু আসলে এটা স্টেটমেন্টটা হয়তো একটু বড়, কিন্তু উপাদ্যটা অনেক সহজ, অনেক সহজ, অনেক মজার একটা উপাদ্য। তোমরা আমি আজকে বুঝা দেওয়ার পরে তোমরা দেখবো একদম সহজ, একদম ইজি, শুধু খালি একটু স্টেটমেন্ট একটু বড়। হ্যাঁ, যাই হোক, আমি এটা বিয়েটা শুরু করি। আমাদেরকে যেটা বলা হয়েছে, বিষয়টা বলা হয়েছে স্থূলকোণী ত্রিভুজের, সেজন্য আমি তোমাদেরকে এতক্ষণ স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, স্থূলকোণী ত্রিভুজ বা স্থূলকোণ কি, এই সমস্ত বিষয় আসলে বুঝে আসছি। কারণ এটা উপাদ্যটা পুরোপুরি স্থূলকোণী ত্রিভুজের উপর কি প্রতিষ্ঠিত। তাহলে বলা আছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। খেয়াল করে বিষয়টা, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর, এখানে স্থূলকোণটা হলো সি কোণ, স্থূলকোণটা হলো কি সি কোণ, বা আমরা যেটাকে কি বলি ACB কোণ বলি, এটা হলো স্থূলকোণ। ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত। তাহলে স্থূলকোণের বিপরীত সি কোণ, এই যে স্থূলকোণ হলো সি কোণ, এটার বিপরীত বাহু হলো AB। খেয়াল করো বিষয়টা, AB স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ সি কোণ, এটার বিপরীত বাহু হলো AB। তাহলে এটার উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, তার মানে হলো যে AB কে যদি বাহু ধরে একটা বর্গক্ষেত্র আঁকি, AB কে যদি বাহু ধরে একটা বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, আমরা জানি কি বাহু স্কয়ার, কি স্কয়ার, বাহু স্কয়ার, বা যেটাকে আমরা কি লিখি AB স্কয়ার লিখি। ঠিক আছে, বাহু স্কয়ার। তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু হলো AB, এটাকে যদি আমরা বর্গক্ষেত্রের বাহু ধরে বর্গ আঁকি, তার ক্ষেত্রফল হবে কি AB স্কয়ার বা AB হোল স্কয়ার। তাহলে এটা গেল। তারপর তারপর বলা হয়েছে যে বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর, ওই কোণ মানে কি স্থূলকোণের, ওই কোণের সন্নিহিত, সি কোণটা হলো স্থূলকোণ, এটা সন্নিহিত মানে পাশাপাশি বাহু, অ্যাডজাসেন্ট সাইড বা পাশাপাশি বাহু। এটা পাশাপাশি বাহু হলো AC আর BC, AC আর কি AC আর BC। ঠিক আছে, কি বলা হয়েছে,
সন্নিহিত ওই কোণের সন্নিহিত সন্নিহিত দুই বাহুর উপর, খেয়াল করো, অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর, সন্নিহিত কি অন্য দুই বাহু, মানে এই বাহু আর এই বাহু হলো সন্নিহিত, সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সন্নিহিত বাহু দুইটা, এই যে এটা আর এটা, এসি আর বিসি, আমরা যেটাকে সি কোণের কি সন্নিহিত বাহু বলছি, এই দুইটার উপর যদি আমরা বর্গক্ষেত্র আঁকি, তাহলে এটার উপর বর্গক্ষেত্র আঁকলে সেটার ক্ষেত্রফল হবে এস স্কয়ার, যেটা আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলাচ্ছি। হ্যাঁ, তারপর বিসির উপর যদি বর্গক্ষেত্র আঁকি, হ্যাঁ, এখানে যদি এটাকে বাহু ধরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, হ্যাঁ, তাহলে এটা যেমন এরকম, এই যে এরকমটা যদি বর্গক্ষেত্র আঁকি, তাহলে এটা ক্ষেত্রফল কি হবে, বিসি স্কয়ার হবে। তাই আমি মুছে দিচ্ছি, যেহেতু এটা আমাদের লাগবে না। তাহলে এই গেল বিষয়টা। তারপর বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল, সন্নিহিত অন্য দুই বাহুর উপর বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। তাহলে এই দুইটা বর্গক্ষেত্র, এখানে যদি একটা বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল হবে এটা, এখানে যদি একটা বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল হবে এটা এস স্কয়ার। ওই দুই বাহুর যে কোনো একটি, এই যে এই আবার এই দুই বাহুর কথা বলতেছি, ওই দুই বাহুর যে কোনো একটি, এসি এবং বিসি, এসি এবং কি বিসি, ওই দুই বাহুর যে কোনো একটি, হ্যাঁ, ওই দুই বাহুর কি যে কোনো একটি, খেয়াল করে বিষয়টা, ওই দুই বাহুর যে কোনো একটি। তাহলে এখান থেকে যে কোনো একটা নিতে হবে, বিসি অথবা এসি। আমরা তোমাদের বই বিসি নিছে, আমি তোমাদের বইয়ের সাথে মেলানোর জন্য বিসি নিলাম। ঠিক আছে, তাহলে যে কোনো একটি, খেয়াল করে বিষয়টা, যে কোনো একটি ও তার উপর অপর বাহুর, এই বিসি বাহুটা নিলাম, তার অপর বাহু হলো কি এসি, অপর বাহুর লম্ব বিক্ষেপ, অপর বাহুর কি লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের, তাহলে অপর বাহুর লম্ব বিক্ষেপ আঁকি আগে আমরা। তাহলে এখান থেকে যদি লম্ব আঁকি, তাহলে এই বাহুর একটু বর্ধিত করতে হবে। আমরা চাই কি বিসি বাহুর উপর অপর বাহু এসি এর, অপর বাহু এসির কি আঁকতে চাই, লম্ব বিক্ষেপ আঁকতে চাই। খেয়াল করে বিষয়টা, অপর বাহু এসির কি লম্ব বিক্ষেপ আঁকতে চাই। তাহলে এই বাহুটা আমরা বর্ধিত করে দিলাম। এখন যদি একটা লম্ব আঁকি আমরা, হ্যাঁ, এটার নাম দিলাম ডি, এটার নাম কি দিলাম, ডি দিলাম। ঠিক আছে, তাহলে আশা করি একটু বুঝতে পারছো ডি। এখন আমরা এই যে বিসি এর উপর, বিসি বাহুর উপর এসি অপর বাহু এসি এর একটা লম্ব বিক্ষেপ এঁকেছি, সেজন্য বিসি বাহু একটু আমাদের বর্ধিত করতে হয়েছে। হ্যাঁ, এখন এই যে দেখতে পাচ্ছ সিডিটা, এই সিডিটা বিসি বাহুর উপর এসি এর লম্ব বিক্ষেপ। কথা খেয়াল করে বিষয়টা, আবার আমি আবার রিপিট করতেছি, সিডি বাহুটা এসি বাহুর একটা কি লম্ব বিক্ষেপ, কার উপর, বিসি এর উপর, বিসি এর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ হলো সিডি। ঠিক আছে, এটা আমরা কিভাবে আঁকলাম, এই যে যেহেতু আমরা এসি এর লম্ব বিক্ষেপ আঁকতে চাই, যেহেতু আমরা এসি বাহুর লম্ব বিক্ষেপ আঁকতে চাই, সি বিন্দুটা দেখো, এসি বাহুর সি বিন্দুটা বিসির সাথে কানেক্টেড আছে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। এ বিন্দুটা যেহেতু বাইরে আছে, এ বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে, কার উপর, বিসি এর উপর, কার উপর আঁকতে হবে, বিসির উপর। তাহলে আমরা সেজন্য কি করছিলাম, বিসি বাহুকে বর্ধিত করছি, একটা লম্ব আঁকছি এটি। তাহলে সিডিটা হলো কি, এই যে সিডিটা হলো কি লম্ব অভিক্ষেপ, সিডি হলো লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, সিডি লম্ব অভিক্ষেপ, লম্ব এখানে নিয়ে বলা হয়েছে তো কার উপর, বিসি এর উপর, বিসি এর উপর। যেহেতু লম্ব, আমি বারবার বিষয়গুলো বলেছি যে যেহেতু লম্ব এখানে নির্ণয় করা হয়েছে, সেজন্য এটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, তাহলে এই বিষয়টা আমরা একটু বুঝলাম। প্রশ্নটা আমি আবার একটু খেয়াল করে, তোমাদের সামনে বই থাকলে তোমরা অবশ্যই প্রশ্ন দেখবা, যে ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। খেয়াল করে বিষয়টা, ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর যে কোনো একটি, ঠিক আছে, ওই দুই বাহুর যে কোনো একটা আমরা বিসি নিলাম, তার উপর অপর বাহু হলো এসি এর অপর বাহুর লম্ব বিক্ষেপের, অপর বাহুর লম্ব বিক্ষেপ হলো সিডি, অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের। তাহলে
একটা বাহু হলো বিসি, অপর বাহু এসি এর লম্ব অভিক্ষেপ হলো সিডি। বলা হয়েছে এখন এই যে বিসি আর সিডি এর, বিসি আর সিডি কে যদি আমরা আয়তক্ষেত্রে কি ধরি, বাহু ধরি, বিসি আর সিডি কে যদি আমরা আয়তক্ষেত্রে বাহু ধরি, তাহলে সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, বিসি ইনটু কি হবে, সিডি হবে। ঠিক আছে, তাহলে কি হবে, বিসি আর সিডি কে যদি আমরা বাহু ধরে একটা আয়তক্ষেত্র আঁকি, তার ক্ষেত্রফল হবে বিসি ইনটু সিডি। আয়তক্ষেত্রের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের, এটা দ্বিগুণ করতে হবে। ঠিক আছে, অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি করতে হবে, দ্বিগুণ, দ্বিগুণ করি না, দ্বিগুণের সমষ্টির সমান। দ্বিগুণের কি সমষ্টি মানে যোগফলের, কার যোগফলের, এই যে, সেজন্য আমাদের প্রথম দিকটা আবার দেখতে হবে স্থূলকোণী ত্রিভুজের, স্থূলকোণের, তোমাদের সামনে বই থাকলে অবশ্যই দেখবা, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। যেহেতু প্রশ্নটা অনেক বড়, আমি সেজন্য এটা বলে লিখিনি। হ্যাঁ, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে স্থূলকোণ ছিল সি কোণ, মানে এসিবি কোণ। হ্যাঁ, স্থূলকোণটা কি ছিল, এসিবি কোণটা ছিল স্থূলকোণ। তাহলে এটা বিপরীত বাহু হলো এবি, এই যে এবি, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর, বিপরীত বাহু এবি, এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ঠিক আছে, এটার উপর যদি আমরা এই বাহুকে যদি কি ধরি, কোনো বর্গক্ষেত্রের বাহু ধরি, বা এটাকে বাহু ধরে যদি বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এবি স্কয়ার। ঠিক আছে, এবি স্কয়ার হবে। তারপর বর্গক্ষেত্র ওই কোণের অঙ্কিত বর্গক্ষেত্র, মানে একটু হয়ে গেছে অঙ্কিত বর্গক্ষেত্র। হ্যাঁ, অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু, ওই কোণের মানে ওই যে স্থূলকোণটার সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে একটা বাহু এসি, একটা বাহু বিসি, একটা বাহু। তাহলে এটাকেও যদি আমরা, এটাকে নিয়ে যদি বর্গক্ষেত্র আঁকি, ক্ষেত্রফল হবে এসি স্কয়ার, এটাকে নিয়ে যদি বর্গক্ষেত্র আঁকি, ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার। হ্যাঁ, এবং ওই দুই বাহুর যে কোনো একটি, তার উপর অপর বাহু লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হলো এটা, দ্বিগুণের সমষ্টির সমান। অর্থাৎ এই যে আমরা যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর একটা যে যদি বর্গক্ষেত্র আঁকি, তার ক্ষেত্রফলটা হবে যে এবি স্কয়ার। এই মানটা, এবি স্কয়ার মানটা এই তিনজনের যোগফলের সমান, সমষ্টির সমান। ঠিক আছে, আমি আবার বলছি বিষয়টা, আমরা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে, যেমন আমরা এবি স্কয়ার পেলাম, সেই এবি স্কয়ারের মানটা বা এবি স্কয়ারটা এই যে যা সন্নিহিত এই বাহু এসি স্কয়ার, বিসি স্কয়ার এবং কি তাদের যে কোনো একটা এবং অপরটা লম্ব বিক্ষেপের দ্বিগুণের কি সমষ্টির সমান। অর্থাৎ সবগুলোকে এই এবি স্কয়ারটা এদের সবার যোগফলের সমান। ঠিক আছে, অর্থাৎ যে বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে, এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি। আশা করি বুঝতে পারছো। এবার আসি আমরা প্রমাণে আসি। এবার আমরা প্রমাণটাতে চলে আসি, খেয়াল করে বিষয়টা। প্রমাণ বিশেষ নির্বাচনটা তো আমি বলে দিয়েছি মুখে মুখে। এবার আমরা একটু প্রমাণটাতে যাই। প্রমাণটা খেয়াল করো, প্রমাণটা কিভাবে করতে হবে। প্রমাণ, হ্যাঁ, খেয়াল করো বিষয়টা দেখো। এডিটা যেহেতু লম্ব বিক্ষেপ, মানে এডিটা যেহেতু লম্ব, এডি কিন্তু লম্ব, এডি কি লম্ব, বিডি বাহুর উপর লম্ব, এডি কিন্তু কি বিডি বাহুর উপর লম্ব। এডি যেহেতু বিডি বাহুর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি কি ত্রিভুজ এবি সমকোণী, ত্রিভুজ এবিডি বা সমকোণী ত্রিভুজ এবিডি, সমকোণী ত্রিভুজ খেয়াল করে বিষয়টা। সমকোণী ত্রিভুজ কি, হ্যাঁ, এবিডি হতে তোমাদের বই একটু আরেকটু অন্যভাবে দিয়েছে, বলছে কি বিসি বাহুর বর্ধিতাংশের উপর, এই যে বিসি বাহু, এই যে বিসি বাহুর বর্ধিতাংশের উপর কি, খেয়াল করো বিষয়টা, বিসি বাহুর বর্ধিতাংশের উপর, হ্যাঁ, বিসি বাহুর বর্ধিতাংশের উপর সিডি কি হলো কি এসি বাহুর লম্ব বিক্ষেপ। বিসি বাহুর বর্ধিতাংশের উপর, বিসি বাহুর যে একটু যে বাড়ানো হয়েছে, এটা এসি বাহুর কি লম্ব বিক্ষেপ হলো সিডি। তাহলে আমার সমকোণী ত্রিভুজ এবিডি হতে পাই, ত্রিভুজ এবিডি হতে পাই, হতে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি।
পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, ঠিক আছে? হ্যাঁ, কি প্রয়োগ করব? ত্রিভুজ এবিডি, সমকোণী ত্রিভুজ এবিডি এর মধ্যে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, হ্যাঁ, এখানের মধ্যে সমকোণ হলো কি এডিবি, সমকোণটা হলো কি এডিবি। তাহলে আমরা কি লিখতে পারি? এডিবি যেহেতু সমকোণ, এডিবি যেহেতু সমকোণ, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে এবি স্কয়ার সমান, হ্যাঁ, এই যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, ঠিক আছে? এর মধ্যে এবি কিন্তু অতিভুজ, যার পাশের চেয়ে লিখে দিতে পারো যেহেতু কি এবি অতিভুজ, এবি অতিভুজ। সমকোণী ত্রিভুজের উপপাদ্যটা মনে আছে পিথাগোরাসের, কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, এবার এর স্কয়ার থাকলো, এবং চিত্র দেখো, এই যে বিডি দেখতে পাচ্ছ, বিডি, বিডি বাহুটা কে আমরা যে বিডি বাহুটা কিন্তু দুইটা বাহু, এই যে বিসি বাহু আর সিডি বাহুর যোগফল। বিসি বাহু এবং সিডি বাহুকে যদি আমরা একত্রে করি, বিসি বাহু এবং সিডি বাহুকে যদি আমরা একত্রে করি, আমরা পাই দেখি বিডি বাহু, ঠিক আছে? অর্থাৎ সিডি বাহু আর বিসি বাহুকে যোগ করলে আমরা বিডি বাহুটা পাই। তাহলে বিডি সমান আমরা কি লিখতে পারি? বিডি সমান কি লিখতে পারি? বিসি প্লাস সিডি, অর্থাৎ বিসি আর সিডি কে যোগ করলে আমরা বিডি পাই। তাহলে বিসি, ঠিক আছে, খেয়াল করতেছো তোমরা? হ্যাঁ, তাহলে আমরা বিডি কে কি পাই? বিসি প্লাস কি সিডি। তাহলে একটু গেল, হ্যাঁ, তারপরে দেখো এটাকে, এখন দেখো এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? হ্যাঁ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে নিলাম আমরা, বললাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এগুলো একটু সাজায় লিখি আমরা। খেয়াল করে বিষয়টা সাজায় লিখে আমরা এই যে এডি স্কয়ার সিডি স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসি, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি। এটাকে এক নাম্বার দাও, এটাকে এক নাম্বার দিয়ে রাখলাম আমরা, ঠিক আছে? আশা করি এতটুকু সবাই বুঝতে পারতেছ। আমি কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখতেছি, এগুলো একটু মুছে দেই, আমার এগুলো লাগবে না এই মুহূর্তে আর। এখন দেখো, যেহেতু কি এডি সিডি, কি সিডিটা লম্ব বিক্ষেপ, সিডিটা কি যেহেতু লম্ব বিক্ষেপ, আমরা ইচ্ছা করে লিখে নিতে পারো, তোমার লিখে নিতে পারো যেহেতু কি সিডি, সিডি সিডি বিসি বাহুর উপর কি, সিডি বিসি বাহুর উপর কি এসি এর লম্ব বিক্ষেপ, সিডি বিসি বাহুর উপর এসি এর, এসি বাহুর লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। হ্যাঁ, যেহেতু কি সিডিটা বিসি বাহুর উপর এসি এর লম্ব বিক্ষেপ, তাহলে এখানে যেহেতু লম্ব আছে, যেটা আমরা আগেও বলেছি, ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজ এসিডি, এসিডি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এসিডিএ, এসি অতিভুজ, এসি অতিভুজ, এসিটা হলো কি অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি বলো? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হলো এসি, অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এডি স্কয়ার প্লাস কি সিডি স্কয়ার লিখে দিলাম। অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, তাহলে একটু লেখা হয়ে গেল। এখন এই যে এক নম্বরে আমরা এই মানটা বসাবো, ঠিক আছে? তাহলে কি এক নং এ মান বসিয়ে, এক নং এ
মান বসাই, ঠিক আছে। 1 নং মান বসাবো আমরা। তাহলে 1 নং যদি আমরা মান বসাই, 1 নংটা কি ছিল আবার লিখে আমরা নিচে আছে, আমি তারপর আবার লিখতেছি। 1 নংটা ছিল এরকম, ad স্কয়ার প্লাস ab স্কয়ার সমান ad স্কয়ার প্লাস cd স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস 2bc ইনটু কি cd, ঠিক আছে। তাহলে একটু লেখা হয়ে গেছে। একটু আমরা 1 নম্বর, এটা 1 নম্বর, এই পুরোটা হলো 1 নম্বর। আমি তোমাদের বোঝার জন্য আমি আবার লিখছি। আমরা এখন কি এই যে সমীকরণটা পাইছি, এই যে এটার থেকে 1 নম্বরে মান বসাবো। খেয়াল করো বিষয়টা, 1 নম্বরে মান বসাবো আমরা। আচ্ছা, এটা মুছে দিই আমি, এটা দরকার নাই, 1 নম্বর ছিল। তাইলে এই যে আমার যেটা করতে হবে, খেয়াল করো, ad স্কয়ার প্লাস cd স্কয়ার সমান x স্কয়ার। এই যে দেখতে পাচ্ছ, ad স্কয়ার প্লাস cd স্কয়ার, ad স্কয়ার প্লাস cd স্কয়ার সমান x স্কয়ার। তাহলে আমরা মানটা বসাই দেই, ad স্কয়ার প্লাস cd স্কয়ার সমান কি x স্কয়ার, x স্কয়ার, ad স্কয়ার প্লাস cd স্কয়ার সমান x স্কয়ার বসাই দিলাম আমরা, হ্যাঁ। তারপর এদিকে bc স্কয়ার প্লাস 2bc ইনটু cd মানটা বসাই নিলাম। দেখো তো প্রমাণ হয়ে গেছে কিনা। এই যে ab স্কয়ার সমান s স্কয়ার প্লাস bc স্কয়ার 2bc ইনটু cd প্রমাণ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সহজে প্রমাণটা হয়ে গেছে। তোমরা হয়তো অনেকে, আমি যেটা দেখেছি, এটার স্টেটমেন্টটা দেখে অনেকে স্টেটমেন্টটা আসলে বুঝতে পারে না। পদ্ধতিটা হয়তো বুঝে সহজ, কিন্তু স্টেটমেন্টটা বুঝতে পারে না। স্টেটমেন্টটা এত বড়, একটু জটিল এবং বড় বেশি। তো আমি তোমাদেরকে স্টেটমেন্টটা সহ ডিটেল বুঝিয়ে দিলাম। আশা করি এখন তোমাদের বুঝতে সমস্যা হবে না। যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে, আমি আগামী ক্লাসে তোমাদেরকে এটা বুঝাই দেবো, ঠিক আছে। বা পরে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। যদি কোথাও যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবা, হ্যাঁ। তো আমি একদম সহজভাবে তোমাদেরকে বিষয়টা বুঝাই দিলাম, স্টেটমেন্টটা সহ, পুরো পদ্ধতিটা সহ। আমরা আগামী ক্লাসে, আজকে আমরা দীর্ঘায়িত করবো না, আগামী ক্লাসে আমরা এই যে উপাদ্য, পরের উপাদ্য, 4 নম্বর উপাদ্য বা 5 নম্বর উপাদ্য নিয়ে আলোচনা করবো। তারপর তোমাদের একটা কাজ থাকবে, এই উপাদ্যটা তোমরা বোঝার পর, আমি আজকে পড়াই দিলাম, যদি কোথাও তারপর বুঝতে না পারো, এই যে ভিডিওটা একটু রিভিউ করে দেখলে, বারবার টেনে দেখলে, অথবা তোমরা কোথাও সমস্যা থাকলে বুঝতে পারো, বুঝে নিতে পারবা। কারণ আমি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা টার্ম, চিত্র, প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমি ব্যাখ্যা করেছি। উপাদ্যের জন্য সংশ্লিষ্ট প্রাসঙ্গিক যতগুলো বিষয় বা ব্যাপার স্যাপার আছে, আমি প্রত্যেকটাই কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, যাতে করে তোমাদের বুঝতে সহজ সুবিধা হয়, ঠিক আছে। তো তোমরা এই উপাদ্যটা বাসায় বোঝার পর কয়েকবার নিজেরা 3-4 বার বা 3-4 বার লিখবা বা 2-3 বার লিখবা, তাহলে তোমাদের জন্য উপাদ্যটা একদম কি সহজ হয়ে যাবে, আর সমস্যা থাকবে না। আর এটা যদি তোমরা বুঝতে পারো, এই উপাদ্যটা বুঝতে পারলে 4 নম্বরটা প্রায় এটার কাছাকাছি। আমরা আগামী ক্লাসে বলে 4 নম্বরটা অথবা 5 নম্বরটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তারপরে এই তোমাদের তাহলে আগামী দিনে কাজ থাকবে যে এই উপাদ্যটা ভালো করে ইয়ে করে ফেলবা, রপ্ত করে ফেলবা, পড়ে ফেলবা, দেখে কয়েকবার প্র্যাকটিস করে ফেলবা। তারপর 4 নম্বর উপাদ্যটা একটু দেখে আসবা। তোমার যদি দেখে আসো, আমার বোঝা দিতে বা করা দিতে তোমার জন্য সহজ হবে, ঠিক আছে। তো আমরা আজকে এতটুকুই রাখবো, এতটুকুই থাকবে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, বাসায় থাকবা। আমরা এই যে ক্লাসগুলো করাচ্ছি, আমি করাচ্ছি, বিভিন্ন স্যাররা করাচ্ছেন। স্যারদের সব ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে পার্টিসিপেট করবা। স্যাররা কী কী কাজ দেন, কী কী পড়তে বলেন, স্যারদের নির্দেশনা অনুযায়ী কাজ করবা, পড়াশোনা চালিয়ে নিবা। আর আমি যেটা খেয়াল করেছি, লাইভ ক্লাসে অনেকেই উপস্থিত থাকতেছে না। আমি অনেককেই আমি পৃথকভাবে ফোন করেছি, জানিয়েছি, বলেছি, কিন্তু তারপর অনেকে এটা কিন্তু ঠিক হচ্ছে না। তারপর যারা এখনো লাইভ ক্লাসে সংযুক্ত হনো, উপস্থিত আছো, তারা অবশ্যই উপস্থিত থাকবা। তো আজকে এতটুকুই থাকবে, সে পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।